experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মেঘেরা খিলখিল করে হাসে, কাজের চুরির মতন রিনঝিন করে ওঠে সেই শব্দ। সোনালিওয়ালা তরুর চোখ ঝলসে যেতে চায়, তবু তরু চেয়ে থাকে পলকহীন। সূর্যের সাথে এ তার পুরাতন খেলা, চোখে চোখে খেলা। তরুর চোখ টলমল করে ওঠে জলে, চোখের পার উপচে জল গড়ানোর আগেই সূর্যকে আড়াল করে দাঁড়ায় মেঘেদের দল। তরু হেসে ফেলে, বিজয়ের খুশিতে উচ্ছ্বাসিত হয়, গর্বিত কণ্ঠে বলে, এবারও হারলে, এবার বলো দেখি ভাই, সে কোথায় থাকে? সেই দেওয়াল ভাঙার মানুষ কোথায় তার বাস? পরাজিত সূর্য আর চঞ্চলা মেঘেরা সমস্বরে উত্তর দেয়, প্রেমের বাড়ি। তরু বিড়বিড় করে, প্রেমের বাড়ি? তরু মোবাইল টেলিফোন বিপ বিপ শব্দ তুলছে। তরু ঘাসের উপরে পড়ে থাকা ব্যাগ থেকে মোবাইল বের করলো, রিসিভ করেই বলল, আপনাকে একটা প্রশ্ন করব দুলা ভাই। প্রশ্নের উত্তর দেওয়ার সময় হলো 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে পাবেন আকর্ষণীয় এক উপহার। প্রশ্নটা শুনতে চান? সজল প্রশ্ন শুনতে চাইল। তরু বলল, বলুন দেখি, ওয়ার ইজ প্রেমের বাড়ি, দ্য হাউস অফ অ্যামিয়র? সজলের কপাল ভাঁজ পড়ল। দ্য হাউস অফ অ্যাময়র কোথায় সে জানে না। এত এত বই পড়ছে, অথচ দ্য হাউস অফ অ্যাময়র কোথায় তা সে জানে না। আশ্চর্য। তরু বলল, আপনি 2টা শূন্য পেয়ে ফেল দুলা ভাই, টাইম আপ। আপনার জেনারেল নলেজ খুবই দুর্বল, এই জন্যই বাবা আপনাকে ছাগল বলে। সজল ব্যথাতে কণ্ঠে বলল, তুমি কিন্তু আমায় অপমান করছো তরু। একদমই না, আমি তো সত্যটা বললাম। সত্যের কোনো অপমান নেই দুলা ভাই, আপনি প্লিজ অপমানিত হবেন না। বাবা যে শ্রেণীর পুরুষদেরকে ছাগল বলে, আমার কিন্তু সেই শ্রেণীর পুরুষদেরকে বেশি পছন্দ। সেই হিসেবে আপনাকে আমার ভীষণ পছন্দ দুলা ভাই। সজল দীর্ঘশ্বাস ফেলল, শুধালো, তা তোমার পুলিশ বর কোন ক্যাটাগরিতে পড়ে তরু? তরু বলল, সে একটা গরু। সজল হেসে ফেলল, কেন, বর পছন্দ হয়নি? নীরব তো ভালো ছেলে। কি করে বুঝলেন আপনি? হ্যাঁ, যে ভালো ছেলে। আমরা দুজন একসাথেই পুলিশ ক্যাডার পেয়েছিলাম, এক জায়গায় পোস্টিং ছিল বিধায় হালকা পাতলা পরিচয় হয়েছিল। খুব ঠান্ডা মেজাজের ছেলে। তার মানে ম্যাচ মেকারের উদ্যোক্তা আপনি? সজল তাড়াহুড়ো করে বলল, আরে না, আমি তো সিভি দেখে খোঁজ নেওয়ার পর জানলাম ছেলেটাকে আমি চিনি। তরু দীর্ঘশ্বাস ফেলল, আপনার জানায় ভুল আছে দুলা ভাই। মাহবুবুল হাসান নীরব একদমই ঠান্ডা মেজাজের ছেলে না। তার ছোট ভাইয়ের ভাষ্যমতে রেগে গিয়ে সে মানুষকে ধরে বেগুনের মতো ছুঁড়ে ফেলে। বউকে কেমন ছোড়া ছুড়বে সেটা অবশ্য এখনো বোঝা যাচ্ছে না। বেগুন ছোলা, আলু ছোলা, পটল ছোলা, যে কোনো রকমের ছোলা হওয়ার সম্ভাবনা আছে। সজল অবাক হয়ে বলল, ছোট ভাই আর বউ কি এক হলো নাকি? ওর নামের মতো ও নিজেও ভীষণ নীরব। তোমার কি নীরবের সাথে দেখা হয়েছে? দেখলে বুঝতে। তরু রিন্ডি নিয়ে কণ্ঠ গুনগুনিয়ে উঠল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন আমার জামাই তুমি দেখলা, আমি দেখলাম না। বন্ধু 3 দিন। তরুর এলোমেলো গানের কথা শুনে হেসে ফেলতে গিয়েও থমকে গেল সজল। মনে মনে বলতে বাধ্য হলো, মেয়েটা কি চমৎকার গায়। আশ্চর্যচকিত শক্তি তার গানে, কণ্ঠে, মননে। ঘরের কোণে সন্ধ্যা নামতে ঘরের সকল আলো নিভিয়ে দিল তরু। আজ তার ভয়ঙ্কর মন খারাপ। মন খারাপ উদযাপন করতে হয় অন্ধকার ঘরে। আলো জ্বালিয়ে মন খারাপ উদযাপন করা যায় না। তরুর সাধারণত মন খারাপ হয় না, আজ হচ্ছে। আজকাল তার সাথে খুবই উল্টোপাল্টা ধরনের ঘটনা ঘটছে, যার একমাত্র দায়ভার তরু বিনা সালিশে নীরবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পিছনেও অবশ্য যথাযোগ্য কারণ আছে। এই যেমন আজ তরু সারাদিন নীরবের কথা ভেবেছে, আর ঠিক সন্ধ্যায় তার মনে হয়েছে, নীরবকে আমি একপাক্ষিকভাবে জল্পনা কল্পনা করলেও নীরবের বোধহয় তরু নামটাও মনে নেই। ডিউটিওয়ালা ডিউটি করতে করতে নিজের বিয়ের কথাটাও ভুলে গিয়েছে। আর এদিকে আমি নীরব নীরব জব করতে করতে ওয়াশরুমেও যেতে ভুলে যাচ্ছি। অত্যন্ত অপমানজনক ঘটনা। নীরব যদি একবার ফোন দিয়ে বলতো, প্রিয় তরু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, তাহলে তরুর মন খারাপ হতো না। যেহেতু বলেনি, সেহেতু নীরবকে দোষ দেওয়া অন্যায় কিছু হচ্ছে না। তরু ভাবল, নীরব দোষী,
দোষী নীরবকে আমি এত সহজে ক্ষমা করব না। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি জানি এই যে নীরব আমাকে এত এত অপমান করলো, নীরব এই অপমানের পরিবর্তে কখনো ক্ষমা টমা চাইবেই না। না চাইলে না চাক। তাই বলে কি আমার রাগের দাম নেই? অবশ্যই আছে। তরু দীর্ঘশ্বাস ফেলল। তীব্র মনোব্যথা নিয়ে সে গভীর ঘুমের প্রস্তুতি নিল। গভীর ঘুমে তরু মাকে দেখতে পেল। কালো পর্দার মতন গাঢ় অন্ধকারে সাদা ধপধপে শাড়িতে দাঁড়িয়ে আছেন মা। তরুর দিকে চেয়ে হাসছেন। হাসতে হাসতে কেঁদে ফেললেন। ডাকলেন, তরু, তরু। তরু হঠাৎ গা ছমছম করে উঠল। অদ্ভুত এক ভয়ে আষ্টেপৃষ্ট ধরল শরীর। থরথর করে কেঁপে উঠল দেহ। তরু ফিসফিসিয়ে বলল, মা, মা আমি ভয় পাচ্ছি মা। তোমাকে তোমাকে মামা লাগছে না। তোমার তোমার পাশে ওটা কে মা? ওকে। মা কাঁদছে হু হু করে। ঠোঁট নড়ছে, কিছু বলছেন। তরু শুনতে পাচ্ছে না, কেবল শুনছে। তরু, তরু। তরুর অঙ্গ প্রত্যঙ্গ ভূমিকম্প বয়ে যাচ্ছে। রিক্টার স্কেলে মাপলে কত হবে এই ভূমিকম্পের চাপ? তরু এই অন্ধকার কাটিয়ে জেগে ওঠার চেষ্টা করছে। কি আশ্চর্য! অন্ধকার এখানে, মহাকাশের মতন অতল অসীম এই অন্ধকারে কি করে থাকছে মা? এত অন্ধকার কেন? মা বললেন, আমি আসছি তরু। তরু ফিসফিসিয়ে বলল, তুমি কেন আসবে? তোমার তো আসার কথা না মা। মৃত্যুপুরী থেকে কেউ ফিরে আসে না। তোমাকে ওখানেই থাকতে হবে। তোমাকে একটা কথা বলতে আসছি। কথাটা তুমি ভুলে গিয়েছো। ভয়ঙ্কর কথাগুলো মনে রাখতে হয়। আমি কিছু মনে করতে চাই না। মা কাঁদতে কাঁদতে হাসছেন। সেই হাসির পেছনে খিলখিল আওয়াজ হচ্ছে। কি অদ্ভুত তীক্ষ্ণ সেই শব্দ। অসীম অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে কোথায় যাচ্ছে? এখানে একমাত্র সত্য তো কেবল অন্ধকার। আমি প্রাণপণে জেগে ওঠার চেষ্টা করছি। মা বিড়বিড় করে বলছেন, ভয়ঙ্কর কথা, আমি আসছি। তরু চিৎকার দিয়ে উঠল। মা আবারও বিড়বিড় করলেন, একটু কষ্ট হবে, আমি আসছি। তরু ঘুম ভেঙে থরফর করে উঠে বসলো। কিন্তু এ কি, ঘরে আলো নেই কেন? এ কোন দুনিয়ায় চলে এলো তরু? চারপাশে এত দমবন্ধকর নির্জনতা, এত অন্ধকার। তরু হাসপাস করে উঠল। তার দম বন্ধ লাগছে। এখানে কোনো আলো নেই কেন? কেউ আলো জ্বালাও। তরু মারা যাচ্ছে। তরু কালো কাপড়ের ন্যায় গাঢ় অন্ধকারে যেন স্পষ্ট এক ছায়ামূর্তি দেখতে পেল পায়ের কাছে। কেমন রোমস তার গায়ের চামড়া। ছায়ামূর্তি তাকে ডাকছে। তরু, তরু। তরু চেঁচিয়ে উঠল। তার চিৎকারে কেউ শুনছে না কেন? এই অন্ধকার পৃথিবীতে আলো নেই কেন? কেউ আলো জ্বালো। এই অসীম অন্ধকারে তলিয়ে যাচ্ছে তরু। এই অন্ধকার কখনো শেষ হবে না। তরু টুকরে কেঁদে উঠল। অন্ধকারে তলিয়ে যেতে যেতেই শুনল কেউ তাকে ডাকছে। তরু, কি হয়েছে? এই তরু, কথা বলো। কাঁদছো কেন তুমি? তরু এবার হু হু করে কেঁদে উঠল। কি অসহায় করুণ তার মহাকার। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না নীরব। এখানে এখানে কোনো আলো নেই। এখানে কোনো আলো নেই কেন? আমার দম বন্ধ লাগছে। আমি তলিয়ে যাচ্ছি। তুমি কোথায়? আমার হাত ধরো, নিয়ে যাও আমায়। আমি ভয় পাচ্ছি। আমি তো তোমার কাছে নেই, কি করে হাত ধরবো আমি? তরু কাঁদছে। আমি আমি ভয় পাচ্ছি। কোথায় তুমি? হাত ধরো, হাত ধরো। নীরব নরম কণ্ঠে বলল, রিল্যাক্স, শান্ত হও, শান্ত হও। কোনো ভয় নেই। তুমি আমাকে টেলিফোন করেছো, আমার সঙ্গে কথা বলছো, তার মানে তোমার আশেপাশে ফোন আছে। ফোনের আলো চালো, অন্ধকার কেটে যাবে। তরু থরথর করে কাঁপছে। ফাঁকা মস্তিষ্কে পৃথিবীর সকল কিছুই অন্ধকার ঠেকছে। দিক ঠিক করা যাচ্ছে না। তরু বিড়বিড় করল, ফোন নেই, কোনো ফোন নেই, আলো নেই। আলো আছে, আমি ফোনটা কেটে কল ব্যাক করছি। তুমি দেখবে তোমার আশেপাশে কোথাও আলো জ্বলবে। শান্ত হও, কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই, ওকে? মাহবুব ফোন কেটে পুনরায় কল করলো। তরুর হাতে রিংটন বেজে উঠল। তরু ফোনটা উল্টো করে ধরে আছে। এক টুকরা আলোয় তরুর ঘোর সামান্য কাটল। এই আওয়াজ কিভাবে বন্ধ করা যাবে এই চিন্তার ফাঁকা মস্তিষ্ক রইল ফোনের স্ক্রিনে। বেশ অনেকটা সময় নিয়ে ফোন রিসিভ করলো তরু। মাহবুব ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফোন রিসিভ করতে এত দেরি কেন করলে? ঠিক আছে তুমি? হুম। ফোনের আলোটা চালো।
তরু যন্ত্রের মতন আলো জ্বালল। মাহবুব বলল, রুমের সুইচ বোর্ড কোথায়? রুমের সব আলো জ্বেলে দাও। তরু ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে, বিছানা থেকে নেমে আলো জ্বালল। মাহবুব তাকে পানি খেতে বলল। তরু বাধ্য মেয়ের মতন কয়েক ঢোক পানি গিলল। পানির বোতল ধরতে গিয়ে বুঝলো হাত পা এখনো থরথর করে কাঁপছে। অদ্ভুত এক অশরীরের ভয়ে কাটা দিচ্ছে শরীর। তরু বলল, আমার বাবার কাছে যেতে ইচ্ছে করছে, বাবাকে টেলিফোন করতে ইচ্ছে করছে। সকালে করো, এত রাতে কল করলে বাবা ভয় পেয়ে যাবেন। তাহলে আপাকে টেলিফোন করব? কাউকে টেলিফোন করার দরকার নেই, সবাই ভালো আছেন। তরু বহু বছর সংসার করে সংসারের গভীর মায়ের জড়ানো বধূটির মতন সহজ উদ্বেগ নিয়ে শুধালো, তুমি ভালো আছো? মাহবুব আশ্বাস দিল। আমিও ভালো আছি, চিন্তা করো না তরু। তরু প্রলোপ্তির শ্বাস ফেলল। নীরব শুধালো, হলে আছো? তোমার রুমে কেউ নেই? সবাই বাড়ি গিয়েছে। তুমি যাওনি কেন? তরু উত্তর দিল না। মাহবুব বলল, ঘুমিয়ে পড়ো এবার, আলোটা জেলেই ঘুমাও। ওকে? তুমিও ঘুমাও। আর কতক্ষণ ফোন ধরে থাকবে? সকাল হতে আরো 4 ঘন্টা বাকি, সকাল পর্যন্ত আমি ফোনে আছি, ভয় নেই, তুমি ঘুমাও। তরু দীর্ঘশ্বাস ফেলল। ফোন কানে শুয়ে পড়ে ভীত চোখে আশেপাশে দেখে বলল, আমার আমার মনে হচ্ছে কেউ আমার দিকে চেয়ে আছে, যে কোনো সময় সামনে চলে আসবে। ভয় লাগছে, ঘুম হবে না। মাহবুব সঙ্গে সঙ্গেই উত্তর দিল, কেউ চেয়ে নেই, বিবাহিত মেয়েদের দিকে অন্য কেউ চেয়ে থাকে না, তাদের দিকে চেয়ে থাকার জন্য তাদের বর আছে। আমি থাকতে তোমার দিকে কে তাকাবে শুনি? কিন্তু মনে হচ্ছে তো। বেশি মনে হলে আয়াতুল কুরসি পড়ো, সৃষ্টিকর্তার নাম নাও, দেখবে মনে হওয়াটা আর নেই। আয়াতুল কুরসি পড়ো না তুমি? পারি। বলে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্য হয়ে খেয়াল করলো তার একটা লাইনও মনে পড়ছে না। কি আশ্চর্য, মনে পড়ছে না কেন? তরু করুণ কণ্ঠে বলল, মনে পড়ছে না তো। মাহবুব আশ্বাস দিয়ে বলল, ব্যাপার না, বেশি উত্তেজিত হয়ে পড়েছে তো, তাই হয়তো মনে পড়ছে না, সকালে মনে পড়বে। আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, তুমি চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শোনো। তরু বাধ্য মেয়ের মতন মাথা নেড়ে চোখ বন্ধ করলো। মাহবুব অদ্ভুত শান্ত কণ্ঠে সূরা তিলাওয়াত করলো। তরু হঠাৎ মনে হলো সে যেন কোনো স্নিগ্ধ গাছের তলায় শুয়ে আছে, গাছের ছায়ায় শরীর জুড়িয়ে ঘুম আসছে। মাহবুব টানা 1 ঘন্টা তাকে বিভিন্ন সূরা তিলাওয়াত করে শোনালো। তরুর অবশ্য তার আগেই ঘুমিয়ে গেছে। সকালে ঘুম ভেঙেই তরু প্রথম আয়াতুল কুরসির প্রথম লাইনটা মনে পড়ে গেল। তরু তন্দ্রাছন্দ অবস্থাতেই আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। তার মনে হচ্ছে সে মাত্রই একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা ঝাপসা, কিছুতেই মনে করা যাচ্ছে না। তরু আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। স্বপ্নটা আবারও দেখার ব্যবস্থা করা যায় না। তরুর মনে হচ্ছে স্বপ্নটাতে মাহবুব ছিল, কিন্তু তার স্বপ্নে মাহবুবের কি কাজ? স্বপ্নে মাহবুবের চেহারাই বা কেমন ছিল? তরু অনেকটাক্ষণ ভেবেও মাহবুবের চেহারা মনে করতে পারল না। কেন মনে পড়ছে না? আশ্চর্য! জানলার কংক্রিটের চৈত্রে রোদ পড়েছে। এই গরমের দুপুরে খুব আরাম নিয়ে রোদ পোহাচ্ছে মেটে রঙের ঘুঘু। সোনালি আলোয় ভরে যাচ্ছে তরুর বিশাল অথচ জলশূন্য ঘর। তরু বিছানায় পদ্মাসন হয়ে বসলো। বিছানায় বসে বসে ঘুঘু দেখতে ভালো লাগছে। ঘুঘুটা কোন ঋতুর পাখি তরু জানে না। মাহবুবকে জিজ্ঞাসা করতে হবে। মাহবুবের নামটা ভেবেই চমকে উঠল তরু। মাহবুবকে জিজ্ঞাসা করতে হবে মানে কি? মাহবুবকে কেন জিজ্ঞাসা করতে হবে? এই পৃথিবী তরুর অসংখ্য পরিচিত মানুষ আছে, সবাইকে রেখে এই অর্ধ পরিচিত মানুষটির কথাই কেন মনে পড়ছে? তরু তৎক্ষণাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। কল হিস্ট্রি চেক করে দেখলো ঘটনা সত্য। মাহবুব সত্যই 6 ঘন্টা আগে টেলিফোন করেছিল। কল ডিরেকশন 4 ঘন্টা। তরু আবারও বিস্মিত হলো। আজ বোধহয় আশ্চর্য হওয়ার দিন। তরু আজ সারা দিন আশ্চর্য হবে। তরুর ধারণা ঠিক থাকলে পরবর্তী আশ্চর্যের ঘটনা ঘটবে ঠিক 1 ঘন্টা পর। কি ঘটবে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। তরু বিছানার উপর ঠায় বসে রইল। পরবর্তী 1 ঘন্টা সে অপেক্ষা করবে। দিনের 3 নম্বর আশ্চর্য ঘটনাটা ঘটার পর সে ফ্রেশ হতে যাবে। দিনের 3য় আশ্চর্য ঘটনা ঘটল ঠিক 1 ঘন্টা পর। চারু টেলিফোন করে হন্তদত্ত হয়ে বলল, তুই নাকি রাতের বেলায় কী সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছিস তরু? স্বপ্নে নাকি একটা পুরুষ দিন তোর কাপড় খুলে ফেলার চেষ্টা করছে? কি সাংঘাতিক!
চারুর মুখে নিজের সম্পর্কে এমন খবরে হতবাক হয়ে গেল তরু। তরু ভাবল, এইসব অদ্ভুত কথা আমাকে কে বলেছে? এই বৃহৎ পৃথিবীতে পুরুষের কি করার মতো কোনো কাজ নেই? সে অযথা আমার কাপড় খুলে ফেলতে চাইবে কেন? আশ্চর্য। তরুকে চুপ থাকতে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে অভিযোগ করলো চারু। তুই এই ভয়াবহ ব্যাপারটা সবার আগে আমাকে কেন বললি না বলতো? আমি কি তোর মায়ের মতো আদর যত্ন করিনি? আজ বিয়ে হয়েছে বলে শ্বশুরবাড়ি সব। 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই শাশুড়িকে মা বানিয়ে ফেলেছিস। হাঁচি মারলেও শাশুড়িকে বলতে হয়। মহিলা তো তোর চিন্তায় চিন্তায় হার্ট ফেল করে ফেলেছে। তরু হতাশ নিঃশ্বাস ফেলল, উদাস কণ্ঠে বলল, হ্যাঁ, হার্ট ফেল করে ফেলেছি বলেই তো শাশুড়ি মাকে বলেছি। তুমি যদি হার্ট ফেল করে ফেলতে তাহলে তোমাকেও বলতাম। তুমি হার্ট ফেল করার প্রস্তুতি নাও আপা। পরের বার কেউ কাপড় খুলতে এলে আমি অবশ্যই কাপড় খোলা স্থগিত রেখে তোমাকে টেলিফোন করব, জানাবো প্রক্রিয়া চলছে। তরুর উত্তরে হতভম্ব হয়ে গেল চারু। তার থেকেও হতভম্ব হয়ে গেল যখন দেখল তরুকে আর টেলিফোনে পাওয়া যাচ্ছে না। তরু তার ফোন কেটে দিয়েছে। চারু ফোন কাটার মিনিট খানেক পরেই সাদিকুল সাহেব টেলিফোন পেল তরু। সাদিকুল সাহেব লাইন পেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি নাকি আজকাল পুরুষ ভূত দেখছো? দুনিয়াতে এত কিছু থাকতে হঠাৎ তোমার পুরুষ ভূতি দেখতে হবে কেন? ভূত দেখে নাকি আবার চিলেচিলি করছো? চিলেচিলি করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছ? তরু বলল, শুধু পুরুষ ভূত দেখেছি ব্যাপারটা এমন নয় বাবা, আমি পুরুষের সাথে নারী ভূতও দেখেছি। নারী ভূতটা সাদা শাড়ি পরে হাউমাউ করে কাঁদছে। পুরুষ ভূত কি করছে? নারী ভূতকে সান্ত্বনা দিচ্ছে? হ্যাঁ। তাহলে এখানে তোমার চিলেচিলির ঘটনা কি? হ্যাঁ, এটা ওদের ভূত সমাজের অভ্যন্তরীণ ব্যাপার। তোমার কেন তাদের থেকে চিলেচিলি করে অজ্ঞান হয়ে যেতে হবে? হ্যাঁ, অন্যের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে ফেলায় তোমার তো আরো লজ্জিত হওয়া উচিত। তরু দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে একরাশ মন খারাপ ঢেলে বলল, নারী ভূতটা স্বয়ং মা ছিলেন বাবা। মাকে অন্য পুরুষ ভূতের সাথে দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। পুরুষ ভূতটা অত্যন্ত উগ্র। সে বোধহয় আমার প্রতি কিঞ্চিত বিরক্ত। ভূতের আবার বিরক্তিকর জিনিসটা পৃথিবীতে রাখে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে পছন্দ করে। একটা উগ্র ভূত বিরক্ত চোখে আমার পায়ে সুরসুরি দিচ্ছে, আর আমার মা ভূত হয়ে তার পাশে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে। ব্যাপারটা ভয়ঙ্কর না? সাদিকুল সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে তিনি অত্যন্ত ব্যথিত বোধ করছেন। তরুর ধারণা ঠিক হলো। সাদিকুল সাহেবের এই ব্যথিত বোধটা আগামী 1 সপ্তাহ চলবে। এই 1 সপ্তাহ তিনি কারোর কোনো রকম কথাবার্তা বলবেন না। জায়নামাজে বসে কান্নাকাটি করবেন। সেই কান্নাকাটি হবে উচ্চস্বরে। তাকে দেখে মনে হবে তিনি যে কোনো সময় দেহত্যাগ করে ফেলতে পারেন। এক ফাঁকে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতির ব্যবস্থাও করে ফেলবেন। এই 1 সপ্তাহ তার আশেপাশে সকলের দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়াতে হবে। দুঃখ প্রকাশের মাধ্যমে হিসেবে আমিষ খাওয়ার পরিত্যাগ করতে হবে। এই এত আয়োজনের পরও শেষ পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না। ঠিক 1 সপ্তাহ পর সুস্থ তবিয়ত অবস্থাতে তরুকে টেলিফোন করে গম্ভীর কণ্ঠে ধমক দেবেন। তোমার জন্মদাতা পিতার এহেন দুঃসময় তুমি খিলখিল করে এসছো? হ্যাঁ, ব্যাপার কি? দিন দিন মায়ের মতো ফাজিল হচ্ছ। তোমার মা ছিলেন। তরু তখন বসে বসে মায়ের সমুদয় কাণ্ডজ্ঞানহীনতার গল্প শুনতে হবে। শুনতে শুনতে মুখস্থ হওয়া গল্পগুলো শুনে তরুকে অত্যন্ত আশ্চর্য হয়ে যাওয়ার নাটক করতে হবে। তরু দীর্ঘশ্বাস ফেলল। সাদিকুল সাহেব বিষণ্ণ কণ্ঠে বললেন, তোমার শাশুড়ি মা সকাল থেকে টেলিফোন করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। তোমার শাশুড়ি মাও তোমার মায়ের মতো অস্থির স্বভাব। এসব অস্থির স্বভাব মহিলা আমার একদম পছন্দ নয়। ভদ্রমহিলা তোমাকে টেলিফোন করবেন, তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদের 2 বোনকে তোমার মায়ের মতো ভালোবাসতে পারিনি। মেয়েদের বোধহয় বড় হওয়ার জন্য একজন মায়ের দরকার হয়। তোমার একটা মা দরকার ছিল। মা নেই বলেই তুমি চূড়ান্ত বেয়াদব হয়েছ। আমি তোমার জন্য মায়ের সন্ধান করেছি। ভদ্রমহিলা তোমার মায়ের মতোই ভালোবাসবেন। আমার দায়িত্ব শেষ, তুমি ভালো থাকবে। সাদিকুল সাহেবের শেষ কথাগুলো খুব ক্লান্ত শোনালো। তরুর চোখের কোণে জল জমল। তরু কখনো কাঁদে না, মায়ের মৃত্যুর দিনও সে কাঁদেনি, কিন্তু আজ তার কাঁদতে ইচ্ছা করছে। বাবাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা হচ্ছে, আমি তোমার জন্য ভয় পাচ্ছি বাবা। তুমি প্লিজ সব সময়ের মতো গম্ভীর হয়ে কথা বলো। ক্লান্ত হয়ে যেও না। ক্লান্তি মানে সন্ধ্যা। আমি সন্ধ্যা চাই না বাবা। সাদিকুল সাহেব টেলিফোন রেখে দিলেন। তরু মোবাইল ফোনে ঠাঁই বসে রইল। কান থেকে মোবাইল ফোন না নামাতেই 3য়বারের মতন বেজে উঠল। তরুর প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন উঠালো। উদাস কণ্ঠে বলল, আবার আপনি একই বাসায় থেকে আলাদা আলাদা সময় টেলিফোন করছেন কেন দুলা ভাই? আপনারা 2 দেহ 1 প্রাণ। আপনাদের তো উচিত সব কাজ একসাথে করা। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল,
তোমার আপা অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা। তার ধারণা আমি তার থেকে তোমাকে বেশি আদর করি। আমাদের বিয়ের পর তুমি তোমার আপার থেকে দূরে সরে গিয়েছ, জাস্ট বিকজ অফ মি। তরু হাই তুলে বলল। ব্যাপারটা তো মিথ্যে নয়। সজল চমকে উঠে বলল, বলছো কি? এসব শুনলে তোমার আপা আমাকে খুন করে ফেলবে তরু। তাই বলে সত্য বলবো না? আপনি তো সত্যি সত্যি আপার থেকে আমাকে বেশি ভালোবাসেন সজল ভাই। সজলের গলা শুকিয়ে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে সজল ভাই ডাকবে না তরু, কলমি দুলা ভাই। আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য টেলিফোন করেছি, আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এসব কিন্তু ঠিক না। তরু গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমায় এভাবে বলতে পারলেন সজল ভাই? আপনিই বলুন, আপা বেশি সুন্দর নাকি আমি? আপনি সত্যি কথা বলার মানুষ, অবশ্যই সত্য কথা বলবেন। সজল হেসে ফেলল।